একজন সালাফি ঘরানার পুলিশ, সে ধরেন দেখলো যে একজন মাজারের উপর হামলা হইতেছে, তখন সে তো মনে করবে যে আসলে হালাল জিনিস হইতেছে, এটাকে তো তার বন্ধ করার কোনো দরকার নাই যখন সে সালাফি ঘরানার মধ্যে ইয়ে হবে। কিন্তু সে যদি ধরেন ট্রু নাগরিক হয়ে ওঠে, ইসলাম বিলংস টু জার্মানি, জার্মানির কালচার এবং জার্মানির প্রকৃতির মধ্যে ইসলামের ব্যাপারটা আছে। সে এক সপ্তাহে আমাদেরকে মূলত 3টা শহর সিটি ঘোরানো হয়েছে। একটা হচ্ছে বার্লিন, এরফুট আর হচ্ছে কোলন। বার্লিনে আমরা হচ্ছে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে 1 দিন হলো এরফুটে গেছি, আর কোলনে 2 দিন। আসলে ডেমোক্রেসিটা কি? আপনি যেই হন, আপনি আপনার ধর্ম পালন করবেন এবং আপনার পাশের জন যেই হোক, তার পরিচয়, চিন্তা, চর্চা, বিশ্বাস যেই হোক, সে তার ধর্ম পালন করবে। সোশ্যাল মিডিয়াতে আপনি তো মারাত্মক ব্যাশের উপরে থাকেন সবসময়, এবং এইটা তো আপনার এই উদারনৈতিক মতামত প্রদান করার কারণে। ফলে যদি এমন কিছু মাওলানা সাহেব বা এমন কিছু যারা ধর্ম নিয়ে ভাবেন, চিন্তা করেন, এমন কিছু মানুষ পাওয়া যায় তো, যারা হচ্ছে যাদের জীবিকা আসলে ধর্মের সাথে সংযুক্ত না, ধর্মের সাথে মানে ডিপেন্ডেন্ট না, আমি মনে করি তাহলে হচ্ছে কিছু এমন আলাপ পাওয়া যায় তো আরো বেশি করে। সম্প্রতি জার্মান সরকারের ফেডারেল ফরেন অফিসের আমন্ত্রণে মুসলিম লাইফ ইন জার্মানি কর্মসূচিতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন লেখক ও গবেষক মীর হুজাইফা আল মামদুহ। তিনি দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখেছেন এবং সেখানকার মুসলিম কমিউনিটির মানুষদের সাথে সরাসরি মত বিনিময় করেছেন। আজকে আমরা তার এই জার্মানি সফরের আদ্যপান্ত সম্পর্কে জানব। মামদুহ, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। প্রথমে আমাদেরকে একটু বলেন যে এই মানে এই কোথায় গেলেন, কিভাবে গেলেন, পদ্ধতিটা কি ছিল, আর বিষয়টাই কি ছিল? আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে সেটা হলো এপ্রিলের দিকে আর কি। এপ্রিলের দিকে তখন আমি হলো একটা গবেষণার কাজ শেষ করছি। তো সেই গবেষণাটা আমার হলো এই সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লুজানেতে হয়েছিল। তারা আমন্ত্রণ জানাইছিল। তো আমন্ত্রণ জানানোর পরে কিন্তু আমি ভিসা পাই নাই, বেশি ভিসা দেয় নাই। না দেওয়াতে আমার একটু মন খারাপ ছিল আর কি এপ্রিলের সময়। তো ঠিক এই এপ্রিলেই হচ্ছে আমি হুট করে একটা মেসেজ পাইলাম যে আপনি কি জার্মানিতে যাবেন? কারণ আমি জার্মান এমবেসি থেকে বলতেছি, জার্মান সরকারের এরকম একটা ওরা প্রতি বছর একটা কার্যক্রম করে যেখানে হচ্ছে মানে নানা কিছু দেখায়। তো ফুড, কালচার, জার্মান, তারপরে ধর্ম। তো এবারের প্রোগ্রামটা হচ্ছে জার্মানির মুসলমানদের অবস্থা। তো সেটার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে চাই, আপনি কি আগ্রহী কিনা? আচ্ছা। তো আমি হচ্ছে তো দুঃখের মধ্যে দিয়ে আরেকটা ব্যাপার চলে আসছে। হ্যাঁ, তো আমি হচ্ছে বেশ খুশি হয়ে রাজি হয়ে গেছি। তো তারপরে যখন আস্তে আস্তে আমি জানতে পারছি যে ব্যাপারটা আসলে ওটা হচ্ছে মুসলিম ইন্টিগ্রেশন ইন জার্মানি, মুসলিম লাইফ ইন জার্মানি, এটা হচ্ছে ওদের ছিল। এটা একটা শিরোনাম। এই শিরোনামে ওরা একটা থিম ট্রিপ করছে এক সপ্তাহের। সে এক সপ্তাহে আমাদেরকে মূলত 3টা শহর সিটি ঘোরানো হয়েছে। একটা হচ্ছে বার্লিন, এরফুট আর হচ্ছে কোলন। বার্লিনে আমরা হচ্ছে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে 1 দিন হলো এরফুটে গেছি, আর কোলনে 2 দিন। মোটামুটি এই হচ্ছে ট্যুর। এবং আমাদেরকে দেখা করানো হয়েছে মূলত হচ্ছে জার্মানিতে মূল 3টে কমিউনিটি আছে, যদি আমরা 2টা বলতে পারি। একটা হচ্ছে ধরেন টার্কিশ মুসলিম কমিউনিটি, আর একটা হলো আরব কমিউনিটি। তো এই 2টা কমিউনিটির সাথেই আমাদেরকে দেখা করানো হয়েছে। আমরা হচ্ছে জার্মানির কয়েকটা মসজিদে গেছি। মসজিদগুলো একটা হচ্ছে টার্কিশ মসজিদ, 2টাই টার্কিশ মসজিদ, আর একটা হচ্ছে আহমদিয়াদের মসজিদ। জার্মানিতে আহমদিয়াদেরও একটা বড় কমিউনিটি আছে, যারা হচ্ছে পাকিস্তান থেকে ধরেন না সহিংসতা শিকার হয়ে জার্মানিতে গিয়ে ওখানে হয়েছে, থাকা শুরু করছে। আর আরেকটা সেটা হচ্ছে জার্মানির আমরা পার্লামেন্টেরিয়ানদের সাথে কথা বলছি 2জন। এর মধ্যে একজন হচ্ছে সিরিয়ান জার্মান, লামিয়া কাদুর। আমরা কথা বলছি হচ্ছে জার্মানির ফরেন অফিসের সাথে। তারপর হচ্ছে এরফুটের টাউন হল এবং এরফুটের যারা হচ্ছে ইমিগ্রেশনের সাথে আছেন তাদের সাথে। কোলনের মুসলিম কমিউনিটি, এবং হচ্ছে কোলনে আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে কোলনের মুসলিম মহিলাদের হচ্ছে একটা
একটা এনজিও মতন আছে, একটা অর্গানাইজেশন, আমরা তাদের সাথেও বেশ একটা বড় রকমের আলাপ করা হয়েছে আর কি। তো মোটামুটি হচ্ছে এই হলো খুবই টাইট একটা শিডিউল ছিল। মোটামুটি প্রতিদিন আমরা ধরেন সকাল 8টায় বের হয়ে রাত 8টায়, সেখানে তো আবার রাত হয় না, রাত ধরেন 10টা 12টা 10টার পরে হলো সূর্য ডোবে। তো মোটামুটি রাত 8টা পর্যন্ত হলো, যদি রাত না বলি সন্ধ্যা 8টা পর্যন্ত হচ্ছে আমাদের করা হয়েছে। বেশি টাইট শিডিউল ছিল, এই জন্য হলো আলাদা করে যে ঘুরে দেখবো করব সেটা হয়নি। তবে এই মুসলমানদের সাথে আমাদের বেশ আলাপ হয়েছে, অফিসের মানে নানা ডিপ্লোম্যাটদের সাথে বেশ আলাপ হয়েছে। আপনাদের ওই মানে ওই টিমটা কয়জনের টিম ছিল, কোন কোন জায়গায় ছিল? এই টিমটা ছিল হলো মোট 11 জনের, এর মধ্যে 10টা দেশ ছিল, 10টা দেশের 11 জন। তুরস্কে ছিল 2 জন, তাছাড়া হচ্ছে আমরা মানে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে হচ্ছে ঘানা, আইভরি কোস্ট, লেবানন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর হচ্ছে জর্জিয়া, আর হচ্ছে বসনিয়া। এই দেশে প্রত্যেকের এক একজন করে গেছেন। এর মধ্যে হচ্ছে মোটামুটি একটা ইনক্লুসিভ ব্যাপার যদি বলি থাকছিল, 2 জন আফ্রিকান ছিল, তারপরে মেয়ে ছিল হচ্ছে 4 জন। তো এই হলো মোটামুটি পুরুষ। এবং এদের পেশাগত দিক থেকে বললে বেশ সবাই হচ্ছে মিডিয়ার সাথে যুক্ত নানাভাবে। কেউ গবেষণা করে, কেউ হচ্ছে ইনফ্লুয়েন্সার, কেউ হয়তো টিভি সাংবাদিক, এই আর কি। আপনার ওখানকার যে কমিউনিটিগুলোর কথা বললেন, ইন্টারেস্টিং ভাবে আহমেদি কমিউনিটির কথা বুঝলাম। তো এদের মধ্যে ইন্টারনাল এখনকার কি কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, না আমি হয়তো এই জিনিসটাই বুঝতে চাইছি, কারণ আমার মূলত গবেষণার জায়গা তো এই যে মুসলমানদের ভেতরকার চিন্তা, চর্চা এবং হচ্ছে তাদের মধ্যকার যে রাজনীতি, সেটা আমি আসলে বুঝতে চাইছিলাম। আমার কাছে মনে হয়েছে যে তারপরে মানে মোটামুটি 7 দিন সফরের পর আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যকার সমস্যা নাই, এবং তাদের মধ্যে হচ্ছে ওইভাবে আলাপচারিতাও নাই। আমার কাছে মনে হয়েছে যে ধরেন আরব মুসলমানরা আরব মুসলমানদের মতো আলাদা করে থাকে, তাদের চর্চা, তাদের হচ্ছে তারা হচ্ছে মূলত বেশিরভাগই সালাফি, তো তারা সালাফি ইসলাম নিয়ে আলাদা করে থাকে। আবার টার্কিশ যারা বেশ পুরো কমিউনিটিটাই হানাফি, তারা হচ্ছে তাদের মতো করে ধর্ম পালন করে। এছাড়া কিছু শিয়া আছে, কিছু আছে, আহমদিয়া আছে, আহমদিয়াদের ওখানে আবার আর অন্য কেউ যায় না। তো আলাদা আমার কাছে মনে হয় কেউ কারোর সাথে ওইভাবে কোনো পরিচয় এবং ওঠা বসাটা খুব কম বলে আমার মনে হয়েছে আসলে। এবং ওখানে আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে ইসলাম কনফারেন্স বলে একটা কনফারেন্স হয় প্রতি বছর জার্মানিতে। তো আমি হচ্ছে আগ্রহ জানাইছি যদি হচ্ছে কোনোভাবে যাওয়া যায় বা কোনো করা যায়, তাহলে আমি আরো একটু বুঝতে পারবো ওখানে। কিন্তু এই ইসলাম কনফারেন্সে প্রত্যেকটা মানে ইসলাম ধর্মের আভ্যন্তরীণ যতগুলো চিন্তা এবং চর্চা আছে সবাই আসে, সবাই মিলে হচ্ছে নানা বিষয় নিয়ে আলাপ করে, পলিটিক্স, তারপরে হচ্ছে কিভাবে ইনক্লুসিভ হওয়া যায়, কিভাবে জার্মানের মানে বর্তমান রাজনীতির মধ্য দিয়েও তারা হচ্ছে থাকতে পারবেন করে, মানে হারমোনি সহ আর কি। সেই জিনিসটা হচ্ছে আলাপ হয় আর কি। এই হচ্ছে মুসলমানদের মানে যদি আমি বলি হচ্ছে তাদের মধ্যকার আন্তধর্মী মানে যদি বলি আর কি ইন্ট্রা। আর এমনিতে জার্মানের যে সাধারণ মানুষদের সাথে মুসলমানদের ইয়াটা কিরকম, মানে অন্যান্য ধর্ম? এখানে 2টা জিনিস। জার্মানির সাধারণ মুসলমানদের সাথে জার্মান সরকারের ব্যাপার যেটা করছে, মানে আমরা ফরেন অফিসে গেছি, ফরেন অফিস এবং জার্মানের ইন্টেরিয়ার, এটা হচ্ছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওরা ইন্টেরিয়ার বলে, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার। তো এইখানে এদের বক্তব্য হচ্ছে জার্মান মানে একদম সরাসরি এই জিনিসটা বলছে যে ইসলাম বিলংস টু জার্মানি, জার্মানির কালচার এবং জার্মানির প্রকৃতির মধ্যে ইসলামের ব্যাপারটা আছে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং তারা বলে যে কারণ তাদের সংবিধান হচ্ছে ইনক্লুসিভ সংবিধান, সে সংবিধানের মধ্যে প্রত্যেকেই তার নাগরিক, প্রত্যেকেই তার মতো করে ধর্ম পালন, চর্চা সবকিছুই করতে পারবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং ইন্টারেস্টিংলি মুসলিমরাও এই জিনিসটা জানেন, প্রত্যেকটা মুসলিম কমিউনিটি এই জিনিসটা জানেন এবং এই জিনিসটা ভোগ করেন। তারা যদি কোনো নিগ্রহের শিকার হন তার বলতে পারেন যে আমি তো কনস্টিটিউশন দ্বারা, আমি তো হচ্ছে সংবিধান দ্বারা আবৃত, আমি সংবিধান দ্বারা প্রোটেক্টেড, এই ব্যাপারটা আছে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সাটল কিছু রেসিজম, সাটল কিছু ইসলামোফোবিয়া এখনো আছে, যেটা হচ্ছে সবাই স্বীকার করছেন, প্রত্যেকটা মুসলিম কমিউনিটি স্বীকার করছেন। তারপর হচ্ছে জার্মান ফরেন অফিসও তারা স্বীকার করছে যে সাটল। তারপরে হচ্ছে যা ডানপন্থী AfD, অল্টারনেটিভ ফর জার্মানি, ডয়েচল্যান্ড, এই পার্টির উত্থান হচ্ছে। এরা এখন 23-24% হয়ে গেছে, জনমত পেয়ে গেছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে, এইটা একটু বুঝিত ভাই। আচ্ছা,
সেটা হইতেছে জার্মানিতে তো মূলত হচ্ছে প্রথম দিকে ধরেন বামপন্থী পার্টি ছিল, যেটার জন্য হচ্ছে জার্মান এখন মানে আপনি জার্মানিতে গেলে দেখবেন খুবই মজার জিনিস, সেটা হইতেছে সবাই নিয়ম মানতেছে, সবাই করতেছে, এবং ব্যাপার যেটা ঘটছে জার্মানির নাগরিকদের মধ্যে একটা সমতা বিরাজ করতেছে। ধরেন আপনি হচ্ছে কিছুটা লো ইনকাম করেন, তো আপনি যে হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করবে তার মতোই জীবনযাত্রা আপনি পাবেন জার্মানিতে। ব্যাপার যেটা ঘটবে, আপনার লো ইনকাম করাতে আপনার কাছ থেকে সরকার কম ট্যাক্স কাটবে, যে হচ্ছে বেশি ইনকাম করতেছে তার কাছ থেকে বেশি ট্যাক্স কাটবে। তো ফলে এমন হয় কি যে মানে এই সমতার একটা ব্যাপার জার্মান এই সরকার হচ্ছে রাখছে। তো এই জিনিসটা তো জার্মানির মধ্যে ছিল, আছে, এবং এই জিনিসটা খুবই সুন্দর একটা ব্যাপার। কিন্তু ব্যাপার যেটা ঘটছে, নানা ক্ষেত্রে ইকোনমিক্যালি তারা হচ্ছে নানা ধরেন সমস্যার মুখোমুখি হয়েছে। তো ফলে তাদের দাম বেড়ে গেছে জিনিসের, তারপর হচ্ছে চাকরির বাজারে ঝামেলা হয়েছে। এতে হয়েছে কি, এতে হচ্ছে ডানপন্থী দল তারা হচ্ছে যারা নিউ নাজি আর কি, তারা হচ্ছে মাথা চাড়া দিতে সক্ষম হয়েছে। তারা বলতেছে যে এই সব কিছু হয়েছে হলো এই যারা হলো মানে এই দেশে ইমিগ্রেন্ট আর কি, ইমিগ্রেন্টদের কারণে। হ্যাঁ, ফলে হচ্ছে এদেরকে সবাই বের করে দিতে হবে, এই সব জায়গায় সবকিছু যা হয় আর কি। তো এই ব্যাপারটা ঘটছে আর কি। তো এই জিনিসগুলো আছে, কিন্তু ধরেন কিন্তু তারপরেও এখন মুসলমানরা হচ্ছে ধরেন উঠতেছে, যেমন লামিয়া কাদুরের মতো। তারপরে হচ্ছে লামিয়া কাদুর বললেন আরো 15-16 জন মুসলিম আছে জার্মানির পার্লামেন্টে। তারপর হচ্ছে যে বড় বড় চাকরি পাচ্ছে, কিন্তু যদিও ধরেন একজন মুসলমান বা একজন হিজাবি নারী তাকে প্রমাণ করতে হচ্ছে বেশি, কিন্তু সে চাকরিটা পাচ্ছে এবং সে হলো ইনক্লুসিভ একটা ব্যাপার সে ফিল করতে পারতেছে। এবং ধরেন যে সমাজ ব্যবস্থা তো না আমি না আসবো আলাপে, যেমন ধরেন আলাপে আসবো, ওদের পাবলিক ট্রান্সপোর্টের আলাপে আসবো, তারপর হচ্ছে সবকিছু আসবো। তো আমি হচ্ছে আপাতত এটা হলো ধরেন মুসলমানদের অবস্থা। এর আরো যদি কোনো না, আমি ধরেন এই যে 3টা শহর যে আলাদা দেখলেন, এই শহরগুলোতে কি আলাদা মুসলমান কমিউনিটিগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স? জার্মানিতে আমরা হচ্ছে মূলত দেখছি বার্লিনে আমরা হচ্ছে শুধু টার্কিশ কমিউনিটি। আচ্ছা, টার্কিশ কমিউনিটি আরব কলোনিতে গেছে। টার্কিশ কমিউনিটি টার্কিশ একটা মসজিদে গেছে। সেই মসজিদটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের পরে এই জায়গাটা জার্মান সরকার তুরস্ককে দিছে। বিপরীতে তুরস্ক সরকারও জেরুজালেমের মধ্যে একটা জায়গা জার্মান সরকারকে দিছিল। আচ্ছা, তো সেখানে হচ্ছে জার্মান সরকারের তুরস্ক সরকারের অর্থায়ন এখানে একটা বেশ সুন্দর একটা মসজিদ হয়েছে। আমি ছবিটা পাঠিয়ে দেবো, আপনি দেখা দিতে পারবেন। সেখানে কিছু এডুকেশন সেন্টার আছে, সব আছে। আমরা আরেকটা কলোনিতে গেছি যেটা হচ্ছে আরব কলোনি, এটাকে হচ্ছে নিউ কলোন বলে, জায়েন আলী বলে, নানা কিছু বলে। তো আরব কলোনি, সে আরব কলোনিতে মূলত আরবরাই থাকে, নানা জার্মান এবং হচ্ছে অন্যান্য ইয়েরা থাকে, কিন্তু মূলত সিরিয়া থেকে ফেরত আসা এবং হচ্ছে আরবদের থেকে যারা আসছেন তারা থাকেন আর কি। নিউ কলোনির মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সেখানে কিছুটা মানে আমি যদি আমাদের বাংলাদেশের তুলনা দিই, কিছুটা হচ্ছে যে ধরেন আমাদের বিহারি ক্যাম্পের মতো। যেমন ধরেন সেখানে আর কিছু হোক বা না হোক অপরাধ হইতেছে, এই জিনিসটা যেমন মিডিয়ার মধ্যে থাকে আমাদের ক্যাম্পের, ওই ধরেন পুরো মিডিয়ার কাছে ওই কলোনিটা ধরেন একটু সেডি একটা ব্যাপার আছে, ওখানে অপরাধ হইতেছে, তো ওরা মনে করতেছে যে ওখানে অপরাধ হয়, এই একটা ব্যাপার আছে আর কি। আমাদেরকে একজন গবেষক দেখাচ্ছিলেন যে নানা জায়গায় অপরাধ হয়েছে, নানা কিছু হয়েছে, কিন্তু এরা ধরেন আক্রমশ জার্মানির মূল কমিউনিটির মধ্যে ঢুকে যাচ্ছেন এবং হচ্ছে তারা এখানে যদি করে। আচ্ছা, বার্লিনে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে হাউস অফ ওয়ান একটা জিনিস। সেটা হইতেছে একটা ছাদের নিচে 3টা ধর্মের উপাসনালয়। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, একদম খুবই মানে আমরা ফরেন অফিসের খুব কাছাকাছি একটা জায়গা। এটা হচ্ছে টার্কিশ কমিউনিটি এখানে, এবং হচ্ছে জিউস কমিউনিটি এবং খ্রিস্টান কমিউনিটি হচ্ছে একটা জায়গা বাছাই করছেন। সেই জায়গাটায় হচ্ছে অনেক আগেই চার্চ ছিল, কিন্তু চার্চটা হয়ে গেছে, তো সেই ধ্বংসাবশেষটা আছে। তো ওনারা করছেন কি, সেই ধ্বংসাবশেষটাকে, জার্মানির মজার জিনিস আছে, সে আলাপটাও আমরা আসবো, সেটা হচ্ছে ওরা হলো সব কিছুকে খুবই ভালো করে প্রিজার্ভ করে। তো ফলে এই ধ্বংসাবশেষটাকে তারা প্রিজার্ভ করে সেই জায়গাটায়
তিনটা ধর্মের মিলনস্থল হিসেবে এবং তিনটা ধর্মের মধ্যে যাতে হারমোনি সম্মিলন হয়, এমন না যে হচ্ছে ধর্মে মিলায় ফেলতেছে, বরং হচ্ছে এরা এমন একটা কাজ করতেছে যেখানে তিনটা জায়গা থাকবে একই ছাদের নিচে, মুসলমানরা মুসলমানদের মতো নামাজ পড়বে, ইহুদিরা তাদের মতো করে ইবাদত করবে, খ্রিস্টানরা তাদের মতো করে ইবাদত করবে, এবং একটা হচ্ছে কমন জায়গা থাকবে যেখানে হচ্ছে অন্য ধর্মের লোকেরা যারা আসবে তারা তাদের মতো করে ইবাদত করতে পারবে আর কি। তো এইটা একটা বেশ বড় প্রজেক্ট, সেই প্রজেক্টটা হচ্ছে তারা এখন করতে চাইতেছেন, প্রতিষ্ঠা করতে চাইতেছেন। বেশ আমার কাছে মনে হয়েছে যে এটা হইতে পারে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এই জিনিসটা হইতে পারে হচ্ছে আমাদের মতো করে, যে ধরেন বাংলাদেশে এখন যে কয়টা ইসলামের মধ্যে যে চর্চা আছে সেখানকার তারা হচ্ছে তাদের মতো করে আলাদা আলাদা করে একটা একাডেমিক সেন্টার তৈরি করতে পারে, যে একাডেমিক সেন্টারটার মধ্যে প্রত্যেকেই তার চিন্তাকে আলাপ করতে পারবে, কথা বলতে পারবে, যেহেতু এখন এবং হচ্ছে অন্যান্য ধর্মের লোকদের হয়তো রাখা সেটা আলাদা বিষয়, কিন্তু এই জিনিসটা আমরা ভাবতে পারি আমাদের ইয়ের মধ্যে, কারণ আমাদের ইসলাম ধর্মের মধ্যেই বিভিন্ন চিন্তা এত দূরত্ব তৈরি হয়েছে এবং এত বেশি মানে আমরা এটাকে বাতিল বলে দিচ্ছি, কাফের বলে দিচ্ছি, আমরা হচ্ছে এদেরকে আমরা এই জিনিসটা করতে পারি। এই জিনিসটার জন্য আমাদের আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ এইটা হচ্ছে ধরেন ধর্মগুলোর মধ্যে আপনার ধর্ম আপনার কাছে, এটা তো অবশ্যই আপনি তো আপনার ধর্ম পালন করবেন, সেটাকে শ্রেষ্ঠ মনে করবেন, কিন্তু আপনি আপনার অন্য ধর্মকেও যে হচ্ছে আপনি ফেলে দিতে পারবেন না, এবং অন্য ধর্মের যে হচ্ছে আপনার পাশেই জায়গাটা দিতে হবে, সেই একটা বোধ তৈরি হয় বলে আমার মনে হয়েছে। আমরা এটা নিয়ে কাজ করতে পারি আর কি। এটা একটা ভালো। আমি একটু আপনার এই জায়গাটাতে আমি আসবো, এর আগে একটু জানতে চাচ্ছি যে ধরেন এখন তো জার্মানিতে অনেক এই প্রজন্মের অনেককেই পাওয়া যাবে যারা জন্মসূত্রে জার্মান এবং মুসলমান একই সাথে, তো তাদের ক্ষেত্রে এই যে দুই পরিচয়ের দ্বন্দ্ব, যেমন আমাদের এখানে যে বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলমান পরিচয়ের মধ্যে এরকম কোনো কিছু কি খেয়াল করেন? এবং তারা একদমই জার্মান মুসলমান তারা মনে করে, এবং এর মধ্যে কোনো দ্বন্দ্বের কিছু কোনো ঝামেলা নেই। আমি হচ্ছে কোনো ঝামেলা, মানে তারা হচ্ছে বলেন যে আমি হচ্ছে জার্মান এবং আমি জার্মান পতাকা নিয়েই যেমন আমাদেরকে যে আরব ইয়াজিদ নামে একজন আমাদের সাথে করছিলেন আজকে আশুরার দিন, হ্যাঁ, তো উনি হচ্ছে আমাদের সাথে আলাপ করতে গিয়ে উনি বলছেন আমি তো জার্মান, আমি জার্মান পতাকা নিয়ে যেখানে যাই আমার হচ্ছে এটা আমার জন্য গর্বের একটা বিষয়, তো আমি যেখানেই যাই যে কোনো আয়োজনেই যাই সেটা হচ্ছে আমি জার্মান মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে। তো ওই আলাপটা হচ্ছে ওনারা দিচ্ছেন, এটা বেশ ভালো। আমার মনে হয় না যে ওনাদের কোনো ইয়ে আছে আর কি। আপনি যে বলতেছিলেন যে এই যে জার্মান সংবিধান ধর্ম পালনের অধিকার দেয় সব ধরনের, মানে এই যে ধরেন একটা সেকুলার বাতাবরণের ভিতরে এই মুসলমানরা এক ধরনের স্বস্তি খুঁজে পাইতেছে, তো আমাদের এখানে তো এটা খুব কনফ্লিকচুয়াল জোন এই বিষয়টা আলাপ করার জন্য। তো এই অভিজ্ঞতা, মানে আপনার যে অভিজ্ঞতা, এটা কি বলে আসলে যে এটাকে আসলে স্পেস দিতে পারে? আবার আমাদের এখানে আবার সেকুলারিজমের ব্যাখ্যা নিয়েও তো অনেক দ্বন্দ্ব আছে। আচ্ছা, আমি হলো এই জিনিসটা আমি আলাপটা করছিলাম আর কি সেখানে, তো ওখানে ওই জার্মান ফরেন অফিসের মধ্যে তারা আমি প্রশ্ন করছিলাম যে ধরেন আভ্যন্তরীণ ইসলামের ভেতরকার যেই চিন্তাগুলো, সেই চিন্তাগুলো নানা চিন্তা নানাভাবে তাদের পলিটিক্স খুঁজতে চায়, তো এরকম কোনো ঝামেলা আছে কিনা। তো এই আলাপগুলোর মধ্যে তো হুট করে ইন্দোনেশিয়ার একজন বললেন যে হয়তো ইন্দোনেশিয়ার মৌলভীদেরকে দিয়ে, ইন্দোনেশিয়ান যারা মৌলানা তারা হচ্ছে অনেকটা লিবারেল ইসলামে চর্চা করেন, তো তাদের দিয়ে যদি হলো আলাপ করানো যায় তাহলে হয়তো কিছুটা লিবারেল ইসলাম জার্মানের মধ্যে থাকবে। কিন্তু ওনারা বললেন যে না, আসলে ডেমোক্রেসিটাই হচ্ছে আসল। তাহলে আপনি যখন ডেমোক্রেসিটার চর্চা করবেন এবং হচ্ছে আপনি ধরেন আসলে ডেমোক্রেসিটা কি, আপনি যেই হন আপনি আপনার ধর্ম পালন করবেন এবং আপনার পাশের জন যেই হোক তার পরিচয়, চিন্তা, চর্চা, বিশ্বাস যেই হোক সে তার ধর্ম পালন করবে, সে তার ইয়ে পালন করবে। তো এইটা যদি একদম কঠোরভাবে বাস্তবায়ন করা যায় তখন কিন্তু আর সমস্যাগুলো থাকবে না। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাই আসলে জরুরি। ধরেন ডেমোক্রেসিটাকে এবং গণতন্ত্রটাকে, আপনি এটাকে যদি সেকুলারিজম বলেন, গণতন্ত্রটা সেকুলার একটা বিষয়, তো আপনি যদি এটাকে সেকুলার বলেন বা হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে সেকুলারিজম তো একটা হচ্ছে ব্যাপক বিষয়। মানে সেকুলারিজম এমন অনেক কিছু যেটা হচ্ছে মৌলভীরা নিজেরাই সারাক্ষণ, ধরেন মৌলভীরাও সেকুলারিস্ট নানা বিষয়ের মধ্যে দিয়ে থাকে, কিন্তু তারা বুঝেন না যে এটা যে সেকুলারিজম, তারা মনে হয় এটা সেকুলার একটা ব্যাপার, তারা মনে করেন সবকিছুই হচ্ছে ইয়ে। তো সেকুলারিজম তো খুব সুন্দর জিনিস এবং হচ্ছে সেটা খুব দরকারি জিনিস, যেটা হচ্ছে আমাদের
যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত মানে প্যারাগুলো কষ্টগুলো নাই হয়ে যাবে আর কি। তো ফলে হ্যাঁ, সেকুলারিজম এবং ডেমোক্রেসিটাই আমি মনে করি যে খুবই মানে ধরেন এটা যদি আমরা ইয়ে করতে পারি, নির্ধারণ করতে পারি আমাদের দেশের মধ্যে ডেমোক্রেসি থাকবে, এবং ডেমোক্রেসির ব্যাপারে এবং সেকুলারিস্ট ইয়ের ব্যাপারে যে চিন্তা চর্চা ধর্মের স্বাধীনতার ব্যাপারে কোনো ছাড় নেই। সেটা যেই হোক সে করতে পারবে, এবং হচ্ছে অন্যের চিন্তার উপরে তুমি চড়াও হইতে পারবে না, অন্যের চিন্তাকে তুমি সমালোচনা করতে পারবে কিন্তু চড়াও হইতে পারবে না কোনোভাবে। চড়াও হওয়ার জায়গাটাও আমরা যদি ঠিক করে দিই তাহলে আমাদের দেশের, আমি মনে করি যে আমাদের দেশে যে গ্যাঞ্জাম যে গন্ডগোল সেটা কমে যাবে অনেকটাই। কারণ আমরা তো গণতান্ত্রিক হয়ে উঠতে পারি না স্বাভাবিকভাবেই। আমরা মানে খুবই বেশি হচ্ছে পিছায় আছি গণতান্ত্রিক হওয়ার ব্যাপারে, আমরা আইন মানার ব্যাপারে খুবই বেশি পিছায় আছি। এইটা হচ্ছে আমাদের, আমি মনে করি আমাদের দেখা দরকার। হ্যাঁ, আমরা এটা ভাবতে পারি। এবার যদি উল্টা দিক থেকে আসি, ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনি তো মারাত্মক ব্যাসের উপরে থাকেন সবসময়, এবং এইটা তো আপনার এই উদারনৈতিক মতামত প্রদান করার কারণে, এবং সেটাও আপনি আবার এই দেশের সংখ্যাগুরু বৃহত্তর কমিউনিটির অর্থে আর কি। তো উইথ রেসপেক্ট আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আমার সংবিধানও সেকুলার আইডিয়ার কথা বলে বা এক ধরনের বহুত্ববাদী সমাজের কথা বলে, কিন্তু আমার সোসাইটিটা হচ্ছে যে কি মুসলিম প্রধান সমাজ, এবং সেইখানে আমি বারবার এক ধরনের একটা ব্যাকলেশের মধ্যে থাকি। আবার জার্মানি থেকে ঘুরে আসলে সেও একটা বহুত্বের কথা বলে, তার ভিতরের মানুষ এক ধরনের একটা প্রাইড সেন্স নিয়ে এটার ভিতরে থাকতে পারে। এমন কি কোনো বিষয় আছে যেটাকে আপনি এই যখন এই দুইটা দেশকে দেখেন, তো কিছু দিকে আমরা আগে আছি, কিছু দিকে তারা আগে আছে, বা এইখানকার আইডিয়া এখানে আসতে পারে, এখানকার আইডিয়া ওখানে যেতে পারে, এরকম কোনো? হ্যাঁ, আমি মনে করি যে ধরেন ট্রু গণতন্ত্র, ট্রু ধরেন ইয়ের আলাপটা আমরা করতে পারি। হ্যাঁ, ধরেন ট্রুস যদি আমি বলি যে সেকুলারিজম তো নানাভাবে ব্যাখ্যা করেছে, ট্রু সেকুলারিজমের আলাপ, ট্রু হচ্ছে ডেমোক্রেসির আলাপ আমরা হচ্ছে ওখান থেকে নিতে পারি একদম ইয়ে করে। হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে ধরেন আবার আরেকটা জিনিস আমরা নিতে পারি যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধর্ম চিন্তা চর্চার স্বাধীনতার আলাপটা আমরা হচ্ছে খুব ভালোভাবে নিতে পারি যে তারা এই জিনিসটা করতে পারবে। আবার হচ্ছে আমরা ইয়ে ধরেন রেসিজমের জায়গাগুলো, তারপরে হচ্ছে ধরেন রেসিজমের জায়গাগুলো আমরা তাদের কাছ থেকে না, তারা আমাদের কাছ থেকে ধরেন আমি মনে করি যে আমাদের এখানে মানে হইতে পারে, কিন্তু আমরা তো ওইভাবে চর্চাটা বা আমরা তো দেখি না, তারা হয়তো এই জিনিসটা ইয়ে করতে পারে, ধরেন এই জিনিসটা থেকে সরে আসতে পারে। তো এই ব্যাপার কিছু ব্যাপার তো আছে। আরো ধরেন আমি যদি আরো একটু আলাপে যাই, সেটা হচ্ছে আমরা ওদের কাছ থেকে আইন মান্যতা নিতে পারি। আমরা যেভাবে ধরেন খুবই মজার ব্যাপার যেটা হচ্ছে রাতে 11টার সময় আমি হচ্ছে রাতে 11টার সময় আমি রাস্তা পার হচ্ছি, আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমি দেখতেছি যে হচ্ছে একটা রাস্তা, এখানে হচ্ছে কোনো গাড়ি নাই, কিন্তু লাল লাইট জ্বলতেছে, মানুষটা রাস্তা পার হচ্ছে না। আচ্ছা, সবুজ লাইট জ্বলছে আর রাস্তা পার হয়েছে। রাস্তায় একদমই সেই সময় এই ধরনের আরেকটা গাড়ি আসছে, সে গাড়িটা হচ্ছে দাঁড়ায় আছে, চাইলেই চলে যেতে পারতো, কিন্তু এখন হচ্ছে জাস্ট ইয়ের সময়, রাস্তা পার হওয়ার সময় সবুজ লাল লাইট জ্বলা, তার জন্য সে রাস্তা পার হচ্ছে না, একটা গাড়ি, পুরো রাস্তার মধ্যে কিচ্ছু নাই। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে আমি তো প্রথম দিন এসেই আমি রাস্তা পার হয়ে যেতে না, সে কারণে আমি তো ঢাকার মধ্যে কি করি, ঢাকার মধ্যে রাস্তা গাড়ি আসতেছে, আমি আমার মতো করে পার হয়ে যেতেছি। তো এই জিনিসটা তো ধরেন সেখানে নাই, এই আইন মান্যতার ব্যাপারগুলো আমরা হচ্ছে করতে পারি। তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা হয়তো আরেকটু জিনিস যেটা আমরা ওদেরকে দিতে পারি সেটা হচ্ছে হয়তো যদি এটাকে কি বলে, ওরা হয়তো আরেকটু মানে সমাজের মধ্যে যেই সাটল ইসলামোফোবিয়াটা আছে সেটা দেখতে পারে, সেটা হচ্ছে সরাইতে পারে ওরা। এই জিনিসটা আমি আপনার কাছে একটু মানে সিলেবাসের বাইরেও যাব, দেশের বিষয়ে কথা বলবো, কিন্তু লাস্ট একটু জানতে চাই যে ওভারঅল আর এমন অনেক জিনিসই তো যেটা রাস্তাঘাটে দেখছেন, দোকানপাটে দেখছেন, আপনাকে মানে ধরেন ওখানকার জীবনযাপন, মুসলমানদের থাকা পরিবেশ, এসব কিছু মিলে আর কোনো পর্যবেক্ষণ কি আছে? আচ্ছা, পর্যবেক্ষণ হচ্ছে ওদের পাবলিক ট্রান্সপোর্টটা খুবই জোস হচ্ছে। ধরেন আপনি ওরা ইয়ে করে 1 মাস 2 মাস কিংবা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আছে, আপনি হচ্ছে একদিনেরও একটা টিকিট কিনতে পারবেন। একদিনের একটা টিকিট কিনে আপনি হচ্ছে বাস, ট্রাম, তারপরে হচ্ছে ট্রেন, সবকিছুর মধ্যে হচ্ছে ওই টিকিট সারাদিন উঠতে পারবেন। এবং ওখানকার গুগল ইয়েটা খুবই জোর। সেটা হচ্ছে আপনি কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনি যদি গুগলে যান, গুগলে গেলে
সার্চ করলে ডিরেকশন যদি আপনি দেখতে চান, গুগলের মধ্যে ডিরেকশনের একটা ব্যাপার আছে, ডিরেকশন যদি দেখতে চান সে তখন আপনাকে দেখা দেবে যে কয় মিনিট হাঁটবেন, কয় মিনিট হেঁটে কোন বাসটা নেবেন, আচ্ছা কোন বাসটা নেওয়ার পরে কয়টা স্টপেজে যাবেন, যাওয়ার পরে নামে কয় মিনিট হেঁটে আরেকটা বাসে বা আরেকটা ট্রেনে উঠবেন, উঠে স্টপেজ যাওয়ার পরে কয় মিনিট হেঁটে আপনার জায়গা, হয়তো একটা বিয়ে একদম। এটা খুবই সুন্দর একটা জিনিস। এই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশে হলে আমাদের খুব উপকার হতো, খুবই উপকার হতো, খুবই উপকার হতো, কারণ এত সুন্দর একটা জিনিস এটা। মেট্রো রেল হইতেছে হয়তো আমরা আরো নানা পাবলিক ইয়ে পাবো, এই জিনিসটা খুবই ভালো একটা ইয়ে আর কি। এবং এটা দিয়ে আপনি সারাদিন বার্লিনে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, আরাম করে ঘোরাফেরা করতে পারবেন। তো এটা হচ্ছে আমার কাছে একটা ভালো, এটা খুবই ভালো দিক। তারপরে হচ্ছে খাবার, আমার কাছে মনে হয়েছে যে খাবারটা বেশ ভালো, কারণ আমি মনে করছি হচ্ছে ধরেন আমি যদি বা ঢাকা থেকে অন্য কোথাও যাই, অন্য কিছু কোনো একটা কিছু খাইলেই পেট খারাপ হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়ি, কিন্তু জার্মানিতে গিয়ে আমি হচ্ছে এরকম একবারের জন্য আমি অস্বস্তিও ফিল করে নাই। আচ্ছা, ওরা হচ্ছে অনেক বেশি সালাদ খায়, মাংস খায়, কিন্তু সাথে হচ্ছে অনেক বেশি সালাদ খায়। তো সালাদ খাওয়াটা তাদের জন্য হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে এটা খুব শরীরের জন্য ভালো। তারপরে হচ্ছে ধরেন জার্মান রাস্তার মধ্যে আপনি যদি হাঁটেন, আপনি দেখবেন যে মানুষ দৌড়াচ্ছে, শরীর চর্চা করে দৌড়াতেছে। তারপরে হচ্ছে বুড়ো বুড়ো মানুষ সাইকেল চালাচ্ছে আরাম করে। আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে তারা তাদের ফ্রিডমটাকে অনেক বেশি উদযাপন করতে পারতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই মানে কেউ কারোর পিছনে নাই, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, একদমই মানে ধরেন ইউরোপের একটা ব্যাপার বলে না যে ইউরোপ যেমনি ইচ্ছা সেমনি চলে না, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব দায়িত্বটা আমি মনে করি যে পালন করতেছে বলে সে অন্যের পিছনে লাগতেছে না, অন্য কি করতেছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই, বরং সে হচ্ছে তার ফ্রিডমটা পরিপূর্ণভাবে ফিল করতেছে, সে পুরো ব্যাপারটাকে ফিল করতেছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে ধরেন 3টা শহরেই বিয়ের মধ্যে মানুষ স্বাধীনতা ফিল করতেছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে বার্লিনের কাছে মনে হয়েছে যে বার্লিন পুরোটাই হচ্ছে হিস্ট্রি, মানে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সবই আছে এবং নানা জায়গায় জাদুঘর, এখানে সেখানে সব জায়গায় জাদুঘর। তারপরে ধরেন আপনি যে ইয়েগুলো দেখবেন, আপনি যে চার্চগুলো দেখবেন বা যে সিনাগোগ, আমি সিনাগোগ দেখিনি, চার্চ বা যে বিল্ডিংগুলো দেখবেন সবগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, কিন্তু এরা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুবই যত্ন করে হচ্ছে সংরক্ষণ করে রাখছে। কোনটা কি, আমি হচ্ছে 2টা মিউজিয়ামে গেছি, একটা হচ্ছে টপোগ্রাফি অফ টেরর আর একটা হচ্ছে দ্য হলোকস্ট মিউজিয়াম। টপোগ্রাফি অফ টেররের মধ্যে একদম পুরো শুরু থেকে যখন হচ্ছে নাজি পার্টি কিভাবে ক্ষমতায় আসছে, সেখান থেকে কিভাবে তাদের পতন হয়েছে পুরোটা ছবি এবং হচ্ছে গল্পের মাধ্যমে একদম বিস্তারিত বিবরণ দেয়া। পুরোটা পড়লে আপনার কাছে মনে হবে যে মানে ওরা পুরোটাকে পুরোটাকে মনে করছে যে নিজের জিনিস হিসেবে। খুব মজার ব্যাপার যেটা হচ্ছে আমাদেরকে বলছিলেন, ওই ফরেন অফিসের একজন বলছিলেন যে আসলে এই যে আমাদের যে অতীত আছে সেই অতীতের মতো হিস্ট্রি, অতীতের যে ব্যাপারগুলো আছে, যে এটাকে যদি কলঙ্ক বা যাই বলেন, এই ব্যাপারটা একটা দেশের জন্য একবার হওয়াটাই হলো আচ্ছা অনেক ভারী। আমাদের একবার হয়ে গেছে, আমরা যখন হচ্ছে ডানপন্থী উত্থান নিয়ে প্রশ্নটা করছি, তো ফলে এবং হলোকাস্ট মিউজিয়ামের মধ্যে প্রথমে এই জিনিসটা লেখা যে তুমি মনে করতেছো এই জিনিস ঘটবে কিনা, এই জিনিস ঘটবে কিনা এইটা নিয়ে তুমি মানে হয় না, মানে তুমি এটা নিয়ে বিস্মিত হয় না, কারণ এই জিনিস একবার ঘটে গেছে, একবার ঘটছে, ফলে আরেকবার ঘটতে পারে। তো যাতে দ্বিতীয়বার আর হচ্ছে সেই রকম ইতিহাসের মধ্যে না যেতে হয়, সেজন্য তাদের চেষ্টাটা আমার কাছে মনে হয় খুবই জরুরি। এই জিনিসটা আমরা হচ্ছে আমাদের মধ্যে আনতে পারি, এটা আমরা খুবই ভালো করে দেখতে পারি। যে আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এখানে জাতীয়তাবাদী ইতিহাসের ন্যারেটিভে এমনকি জুলাইয়ের পরবর্তীতেও এখানে ওই যে বিজয়ের উদযাপনটা এমন ভাবে প্রমিনেন্ট করে ফেলা হয়েছে যে ইতিহাসে আসলে ওই জায়গাটা যে আমরা যে আসলে নেভার এগেইন যে জেনোসাইডের মূল আমরা যে ম্যাস কিলিং এর মধ্য দিয়ে গেছি এবং যে ইয়েটার মধ্য দিয়ে গেছি, এটাকে হচ্ছে আমাদের স্মরণ না করে এটাকে যদি হচ্ছে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে না যায়, এবং হচ্ছে আমাদের যে এটা আমাদেরই ভুল, এবং হাসিনা আওয়ামী লীগ তো আমাদের বাইরের কেউ না, এটা তো আমাদের মধ্যকার মানুষ।
তো ফলে এই যে আমরা যাতে হাসিনা না হয়ে না হয়ে উঠি, উঠি, আমরা হ্যাঁ। যাতে আওয়ামী লীগ না হয়ে উঠি, সেই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা চর্চা আমি দেখি না না সেটা এটা দেখি না খুব আমরা খুব জরুরি হ্যাঁ আমার কাছে হ্যাঁ এবং মনে এবং হচ্ছে, এটা খুব বেশি শেষ জরুরি। পর্যন্ত আসলে ইতিহাসে ওইটাই থাইকা যায় কিন্তু মানে বিজয়ের ইতিহাস খুব হ্যাঁ, বেশি দিন বিজয়ের ইতিহাস ওই প্রথম রেখে আসলে প্রথম তো লাভ নাই, হ্যাঁ, কিন্তু আপনার যদি রিকনসিলিয়েশন না থাকে, হ্যাঁ আরেকটা ফ্যাসিজমের খুবই দিকে আরেকটা fascism-এর দিকে, ওই যে একবার যেহেতু হয়েছে আবার হবে, হ্যাঁ। আবার হবে, হ্যাঁ। এবং আমাদের এই হিস্ট্রির মধ্যে তো হয়েছে, হ্যাঁ। 90 হয়েছে, তার হ্যাঁ, আগে হয়েছে, হ্যাঁ। 2024 হইলো মানে 2024 তো আর নতুন কিছু না, একটা না বড় হ্যাঁ এটা তো সময়, একটা এটা একটা সিলসিলা। একটু এইখান থেকে একটু নতুন ইয়াতে আসি যে এই রিসেন্টলি নেত্রর ইয়াটা তো মনে হয় আপনি দেখছেন মাজারের। হ্যাঁ আমি ওটা দেখছি, পুরোটা দেখি নাই। আচ্ছা আচ্ছা যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে সাম্প্রতিক সময়ে যে মাজারের উপর হামলা, মাজার ভাঙচুরের ঘটনা, নেত্র নিউজ একটা খুব চমৎকার কাজ করলো, ও দুইটা ঘটনাকে ধরে আর কি, আচ্ছা, যে আচ্ছা। একটা হচ্ছে এই নুরাল পাগলের ঘটনাটা হ্যাঁ, হ্যাঁ। এবং পরবর্তীতে শামীম আল জাহাঙ্গীরের ঘটনাটা, দুইটাই কিন্তু আবার খুব ইন্টারেস্টিং ভাবে, নুরালের ঘটনাটা আমরা দেখলাম ইন্টারিমের আসার একটু পরেই, হুম, শামীম আল জাহাঙ্গীরের ঘটনা কিন্তু এই নতুন সরকার আসার একটু পরে, হ্যাঁ। এবং প্যাটার্নগত ভাবে কিন্তু আমরা যদি খেয়াল করি যে দুইটার ক্ষেত্রেই মানে একটা তো হচ্ছে যে কি যে এক ধরনের একটা সম্মতি উৎপাদনের প্রক্রিয়া এখানে যে চলে সেটা আমরা সব দেখতে পাই, কিন্তু এই দুটো ঘটনারই পুরো বিনির্মাণকে যখন আমরা দেখলাম নেত্রর লেন্সে, সেখানে দেখলাম যে অনেকভাবেই রাষ্ট্র চাইলে এই জিনিসটাকে ঠেকাতে পারত। পুলিশ জানতো, তাদেরকে বারবার বলা হয়েছে যে এরকম ঘটনা ঘটতে পারে, এমনকি আমরা দেখতে পাই যে এই নুরাল পাগলের ঘটনা তো থানায় জানানো হয়েছে, থানা আবার এসপি কে বলছে যে যথেষ্ট পুলিশ দিতে, এসপি বলতেছে যে কি আমার মনে ছিল না, মানে যেভাবে দায় এড়ানো। আবার আরেকটা ঘটনার ক্ষেত্রে দেখা গেল যে ডিসি বলতেছে যে এগুলো তো খুব অহরহ ঘটনা, অন্যান্য জেলায়ও ঘটছে। তো এই যে রাষ্ট্রীয় এক ধরনের এই অনীহা এই জিনিসগুলাকে রেকটিফাই করে যাতে না ঘটতে পারে, এইটাও মানে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে আর কি, যে এই রিপোর্টটা থেকে যে এটা খুব পরিষ্কারভাবে দেখা যায় যে ধরেন মানুষের মধ্যে এক ধরনের মব টেন্ডেন্সি আছে এবং নিজেরা শ্রেষ্ঠ মনে করা এবং পাপ অপরের বিনাশ করার এক ধরনের আকাঙ্ক্ষা, কিন্তু ওইটারে স্পার্কিং পয়েন্টে যখন এটাকে একদম একটা খুনাখুনির দিকে নিয়ে যাওয়া হয়, সেটা ক্ষেত্রে একরকম যেরকম রাজনৈতিক মদত লাগে, আবার প্রশাসনের নিষ্ক্রিয়তাও এখানে ইয়া করে আর কি। তো এই সব কিছু মিলায়া আপনি আসলে মানে ধরেন আবার এই ঘটনাটা ঘটবে না, এটা করতে হলে আমাদেরকে করণীয় কি আসলে? আমাদের একমাত্রই হচ্ছে আলাপ যেটা হচ্ছে ডেমোক্রেসিরে শক্ত করতে হবে, এবং হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদদের প্রথমে বুঝতে হবে যে এখানকার প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান, একজন নাগরিকের উপর অন্য কেউ আঘাত করতে পারবে না। এই জিনিসটা তাদের বুঝতে হবে, এই জিনিসটার উপর তাদের ঈমান আনতে হবে। এই জিনিসটার উপর ঈমান আনার পরে তারা হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে হবে। আমাদের সংবিধানে আছে, আরো স্পষ্ট করে যদি আনার দরকার হয় সেটা এনে এই জিনিসটাকে যে কোনোভাবে বাস্তবায়ন করতে হবে। এইটা ছাড়া আমি আসলে আর কোনো উপায় দেখি না। কারণ ধরেন হামলাগুলো যে ধরেন যে শামীম আল জাহাঙ্গীরের উপর হামলা হয়েছে, শামীম আল জাহাঙ্গীরের উপর যেই আইডিওলজি দিয়ে বা যেই আলাপগুলো দিয়ে হামলা হয়েছে, সে আইডিওলজির বিপক্ষে গিয়ে আমি মনে করি না এইটাকে থামানো যাবে। কারণ আপনি যদি হচ্ছে আইডিওলজি বলেন যে না, আচ্ছা শামীম আল জাহাঙ্গীরের আইডিওলজি ঠিক, তাকে তুমি মারতে পারো না, তার মানে কি হচ্ছে যদি তার আইডিওলজি বেঠিক হতো তুমি তাকে মারতে পারতা? এক্স্যাক্টলি কখনোই না। সে যদি যতই ভুল করতো তুমি তাকে মারতে, তুমি তার গায়ের উপর আঘাত করার কোনো ধরনের অধিকার রাখো না, তুমি যেই হোক। তুমি দেশের প্রধানমন্ত্রী হলেও তুমি তার উপর অধিকার রাখো না, কারণ তার নাগরিক অধিকার আছে। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে ধরেন চিন্তার আলাপের উপরে উইঠা আমাদের আলাপ করতে হবে যে প্রত্যেকের নাগরিকের অধিকার এবং নাগরিকের চিন্তা চর্চার স্বাধীনতা, এই জিনিসটাকে ঠিক করতে হবে যে তুমি আসলে ঠিক কোন পর্যন্ত চিন্তা করতে পারো এবং কোন পর্যন্ত চিন্তা করতে পারবে না। তোমার যে রেড লাইনটা, তুমি কোন পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে, সেই জিনিসটা যদি হচ্ছে আমাদের রাজনীতিবিদরা বোঝে এবং আমাদের রাজনীতিবিদরা যদি এটা চর্চা করতে শুরু করে, আমি মনে করি যে ক্রমশ এটা আমাদের সবার মধ্যে চলে আসবে। এইটা ছাড়া, ডেমোক্রেসি ছাড়া এবং ডেমোক্রেসির বাস্তবায়ন ছাড়া আমার মনে হয় না আর কোনো। কিন্তু আপনার কাছে মনে হয় না ধরেন এই একটা সমস্যা আমরা দেখতে পাই যে ধরেন এই কেসগুলোর ক্ষেত্রে মানে আমরা এই যে ফ্যাসিস্ট রেজিমে কিন্তু দেখছি যে কি এই মানে আলেমদের উপর এক ধরনের নির্যাতন করা হয়েছে, প্রচুর পরিমাণ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা যেমন সত্য। আবার এই যে ধরেন বিএনপির 100 দিন হলো, এটা কি পাইছে না পাইছে এটা নিয়ে বেশ আলাপ আলোচনা হলো, কিন্তু এই সমস্যাগুলো মীমাংসার ক্ষেত্রে আমরা তো আইনি লড়াই খুব একটা দেখতে পাই না।
সব ক্ষেত্রে ধরতত্ত্বা একটা পরিস্থিতি দেখতে পাই। তো এইটা তো মানে ধরেন মানে রাষ্ট্র তো রেকটিফাই করার যে আকাঙ্ক্ষা সেইটার ক্ষেত্রে মানে আমি প্রশ্নটা ওইখানে করতে চাই। ধরুন আমার পুলিশ বা আমার প্রশাসন, সে যখন তার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে সে আবার তার যে ফেরকার ধর্মটাকে পালন করে সেই ধর্মের লোক হয়ে যায়, তখন আসলে তার পক্ষে এই দায়িত্বটা পালন করা হচ্ছে এই জায়গাটাই তো। কারণ আপনি যখন রাষ্ট্রের নাগরিক না থাকে, আপনি হচ্ছে নির্দিষ্ট চিন্তার চর্চার নাগরিক হয়ে ওঠেন, তখনই তো হচ্ছে আপনি অন্যকে মাইরা ফেলা, অন্যের উপর হামলা হওয়াটারে আপনি হচ্ছে নানাভাবে এটাকে মানে এটাকে বাস্তবসম্মত এবং এটাকে হালাল বইরা দাবি করতে পারেন এবং এটা হালাল বইরা ভাবতে পারেন। ধরেন মানে কথার কথা আমি বলে নিলাম, একজন হচ্ছে সালাফি ঘরানার পুলিশ, সে যখন আমি হচ্ছে একদমই কথার কথা বলতেছি, এটা একজন সালাফি ঘরানার পুলিশ, সে ধরেন দেখলো যে একজন মাজারের উপর হামলা হইতেছে, তখন সে তো মনে করবে যে আসলে হালাল জিনিস হইতেছে, এটাকে তো তার বন্ধ করার কোনো দরকার নাই যখন সে সালাফি ঘরানার মধ্যে হবে। কিন্তু সে যদি ধরেন ট্রু নাগরিক হয়ে ওঠে রাষ্ট্রের, তখন সে মনে করবে যে আসলে এখানে যাই হোক, এই চিন্তা এবং চর্চা যাই হোক, আমরা এটা থামাইতে হবে। সমস্যার জায়গাটা হয়েছে এইটাই, কারণ আমরা হচ্ছে নানাভাবে ধরেন আমরা যদি এখন সংখ্যালঘু হইতাম খোদা না খাস্ত বাংলাদেশের মধ্যে, তখন কিন্তু আমাদের এই প্যারাগুলো হইতো না, আমাদের প্যারা অন্যরকম হইতো। কিন্তু এখন আমরা সংখ্যা মানে গরিষ্ঠ দেখে আমাদের হচ্ছে এই প্যারাটা হইতেছে। এটা ধরেন ইসলামের হিস্ট্রির মধ্যে যেখানে আমরা এই জিনিসটা পাবো, ধরেন যার যখন ক্ষমতা, যে ইসলাম যখন মানে সংখ্যাগরিষ্ঠ থাকলে যেখানেই হচ্ছে ইসলাম ক্ষমতা পাইছে, সেখানেই হচ্ছে এই জিনিসটা করার মানে এই জিনিসটা হয়ে গেছে যে ক্ষমতাসীন যে রাজনীতি করছে বা ক্ষমতাসীন যেই ইসলামী চিন্তার দলটা ছিল, সে তার চিন্তাবাদে অন্যকে ডিফেন্ড মানে অন্যকে করছে, আক্রমণ করছে এবং অন্যকে নানাভাবেই সে হচ্ছে দমাইতে চেষ্টা করছে। এইটা একটা সমস্যা হয়ে গেছে। এটা ধরেন শুধু ইসলামের মধ্যে না, এটা প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে। এটা প্রত্যেক ধর্মের মধ্যে এটা নিয়ে যুদ্ধ হয়েছে, হয়েছে। এটা ধর্মের একটা বা যে কোনো চিন্তারই একটা সংকট আমি বলে মনে করি আর কি। এই প্রসঙ্গে ধরেন এই গতকালকেই দেখলাম যে ঢাকা স্টেডিয়াম একটা খুব ভালো কাজ করছে এই পতাকা নিয়ে। সেইটাতে আমি একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করলাম যে ধরেন এই যে আইএস এর পতাকার সাথে মিলে যাচ্ছে বা হিজবুত তাওহীদের পতাকার সাথে মিলে যাচ্ছে, একটা গ্রুপ এটা ডিফেন্ড করছে যে এটা তো পতাকার দোষ না, মানে কলমার তো দোষ না এটা। আবার ধরেন অন্য পাশ থেকেও বলা হচ্ছে যে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীও তো তাদের পতাকা কলমা ব্যবহার করতে পারে, ডিজাইন তো ম্যাটার করে। তো ধরেন আমি তারেক রহমানের জায়গা থেকে, প্রধানমন্ত্রীর জায়গা থেকে জিনিসটা একটু দেখতে চাই। ধরেন আগে একটা রেজিম ছিল, সে কার দাস ছিল, কিভাবে ভাবতো সেটা অন্য জিনিস, কিন্তু এ তো এক ধরনের প্র্যাকটিসিং অ্যাটিটিউড তার মধ্যে আছে। কিন্তু সেও যখন এইটাকে পুরোপুরি নেওয়ার ক্ষেত্রে মনে করে যে কি যে আমি কি কলমের বিরুদ্ধে কথা বলে ফেলে কিনা, তারপরে আবার আমার উপর খরচ নেমে আসে কিনা, এইটাই সমস্যা আসলে। কারণ এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার সমস্যা। তো কিন্তু এখানে তাহলে সরকারই বা করবে কি, বা হাউ টু ওই যে ডেমোক্রেসি, এটা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। একদমই সব কথাই তাহলে এক জায়গায়, এটা ছাড়া আসলে আমার মনে হয় না আর কোনো কারণ দেখি না। আমি ধরেন নানাভাবেই আলাপগুলো আমি ভাবছি বেশ অনেকদিন ধরে, যখন হচ্ছে এই 24-এর পরও বা তার আগ থেকেই যখন হচ্ছে এই আলাপগুলো শুরু হয়েছে, ধরেন শরিয়া চাওয়া কিংবা আরো নানা কিছু, যে কিভাবে হলো ঠিক হইতে পারে। তো আমার কাছে মনে হয়েছে ধরেন যদি আমি শরিয়ার দিকে যেতে চাই, আমি শরিয়া নিয়ে বেশি আলাপ করছি নানা জায়গায়, নানা লিখছেও। সমস্যা যেটা হয়েছে, শরিয়া তো আসলে হচ্ছে ধরেন একটা ব্যাখ্যা, তো এবং এই ব্যাখ্যার একটা পলিটিক্স। তো ফলে আমি যত ধরুন শরিয়া চাইবো, শরিয়া প্রতিষ্ঠিত করতে চাইবো, তো আমি তো হচ্ছে আমার পলিটিক্সটাকে প্রতিষ্ঠা করতে চাই, এবং আমি যখন এই পলিটিক্সটাকে প্রতিষ্ঠা করে ফেলবো, তখন এর বিরুদ্ধে যা আছে সেটা আমি হচ্ছে খোদার বিরুদ্ধতা বইলা ধরে নেব। তো এখন এবং আরেকটা ব্যাপার যেটা আমি ভাবছি, সেটা হচ্ছে ধরেন 24-এর পর থেকে নানা ইসলামী দল তার ক্ষমতার এজেন্সি বুঝে পাইতে চাইছে, এবং তারা নানা চিন্তার মানুষ, ধরেন দেওবন্দিরা তার মতো করে চাইছে, সালাফিরা তাদের মতো করে চাইছে, পিরালিরা চাইছে যে তাদের মতো করে ক্ষমতা পাই, বা জামাত ইসলাম চাইতেছে। এখন এই সবাইকে আসলে ইসলাম
সবাই ইসলাম, সবাই ইসলাম, কিন্তু বাকি মানে এখানে একজন তো মনে করতেছে না অন্যরা ইসলাম, প্রত্যেকের বোঝাপড়া, প্রত্যেকেই তো ইসলাম, প্রত্যেকেরই তো তার চিন্তা এবং চর্চার অধিকার, মানে তার চিন্তা চর্চা করার অধিকার আছে, এবং প্রত্যেকেরই অধিকার আছে সে তার মতো করে ইসলামটাকে বুঝবে, ইসলামটাকে ব্যাখ্যা করবে, ইসলামটাকে মানবে। কারণ ইসলাম তো আসলে মূলত মানে আমাদের ধর্ম আসলে আমাদের পলিটিক্যালি নানা কিছুর আগে পলিটিক্স, ইসলাম ধর্ম তো হচ্ছে আমাদেরকে আর্থিকভাবে একটা আশ্রয়ের জায়গা দেয়। সে আশ্রয়টা আমি আসলে কই পাবো, এবং আমি যে আশ্রয়টা পাচ্ছি সে আশ্রয়টা তো ভুল না। আমি কালকে হচ্ছে এক শিয়া ইয়ের মধ্যে গেছি, সেখানে মানুষেরা কারবালার ঘটনা শুনতে শুনতে যার যার হয়ে কাঁদতেছিল। এই যে কান্নাটা, এই কান্নাটার আপনি বলতে পারেন যে এই কান্নাটা বাতিল, কিন্তু এই কান্নাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি কেন কাঁদতে দিবেন না? কেন কাঁদতে দিবেন না? আপনার অধিকার কি? তো তখন আমার কাছে মনে হয়েছে তারপরে যে এই ধরেন যেই আমি পিন নিয়ে কাজ করি, আপনি জানেন, আমি হচ্ছে এক খানকায় গিয়ে দেখছি যে সে এক লোক পীরের পায়ে পড়ে, পায়ে ধরে শুয়ে পাগলের মতো কাঁদতেছে, পাগলের মতো কাঁদতেছে। কেন কাঁদতেছে? সে সেখানে আশ্রয় পাইতেছে, সেখানে গিয়ে তার দুঃখটাকে বলতে পারতেছে, এবং দুঃখ বলতে পারতেছে বলেই সে কাঁদতে পারতেছে। আপনি কেন তার হচ্ছে কান্নার অধিকারকে অস্বীকার করবেন? আপনি কেন, কিভাবে আপনি তা বলেন যে তুমি ঠিক করতেছো না, তুমি ভুল করতেছো? তার তো আর কোনো জায়গা নাই, আপনি তার জায়গাটাকে হচ্ছে আপনি বাতিল করে দিতে চাইতেছেন? এটা তো কোনোভাবে সম্ভব না। তো ফলে তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে কিভাবে, আমি কি ধর্ম দিয়ে এটারে ইয়ে করবো? আমি কি ধর্ম দিয়ে এই যে আরেকজনের ধর্মচিন্তার চর্চা অধিকারকে তুমি যে অস্বীকার করতেছো, আমি কি এটা ধর্ম দিয়ে মোকাবেলা করব? আমি দেখছি যে আসলে ধর্ম দিয়ে মোকাবেলা করাটা একটু অসম্ভব। কারণ আপনি তো যে চিন্তাটাকে আপনি ধারণ করতেছেন, আপনি মনে করতেছেন সেটাই একমাত্র, সেটাই ধ্রুব, সে তার বাইরে আর কোনো কিছু নাই, তার বাইরে আর কোনো চিন্তা চর্চা চলতেই পারে না। এইটাই হচ্ছে একমাত্র ইসলামের ওই যে 73 ফেরকার মধ্যে এই একটা ফেরকাই এটাই সঠিক। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে। এবং ধরেন যে সালাফি, তার কাছে তো টেক্সট আছে, আপনি তো টেক্সটের, আপনি যখন ব্যাখ্যা দিবেন সে বলবে আমি, তুমি ব্যাখ্যা দিচ্ছ, আমি তোমার ব্যাখ্যা তো নিচ্ছে না, আমার কাছে তো টেক্সট আছে। তখন আপনি কি বলবেন? আপনার তো তখন বলার জায়গা নাই। তো তারপরে আমার কাছে এসে মনে হয়েছে যে আসলে আমাদের ডেমোক্রেসির আলাপ ছাড়া আর কোনো আলাপ দেওয়ার উপায় নাই। আমি হচ্ছে কোনোভাবেই তুমি ঠিক তুমি ভুল এই ব্যাপারটাই যেতেই পারবো না। সবাই ঠিক, সবাইকে তোমার থাকতে দিতে হবে, সবাই সবার অধিকার বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব, এই জিনিস পালন করবে রাষ্ট্র, এর বাইরে আর কোনো কথা নেই। এখন সে যাই চিন্তা করুক, যাই ভাবুক, কেবল অন্যের উপর, অন্যের ক্ষতি হতে দিতে পারবে না, অন্যের উপর আক্রমণ করে, সেটা হচ্ছে ব্যক্তি বা সমাজ বা কোন একটা গ্রুপের উপর আক্রমণ নিয়ে আসে, এরকম চিন্তা চর্চা করতে পারবে না। এছাড়া তুমি তোমার মতো করে তোমার দিন ধর্মের চর্চা তুমি করো, তোমার মতো করে তুমি ইসলামকে বোঝো, তোমার মতো করে তুমি কোরআনের ব্যাখ্যা দাও, হাদিসের ব্যাখ্যা দাও, তোমার মতো করে তুমি যা ইচ্ছা করো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার পৃথিবী, এবং হচ্ছে তুমি যখন মারা যাবে সেটা তুমি তোমার খোদার সাথে তুমি বুঝবা, এর বাইরে আর কোনো আলাপ নেই। তো ফলে যেহেতু দুনিয়ার একটা মজার ব্যাপার, আমি যেটা সেটা বলি, সেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের কথা। আব্দুল মুত্তালিবের যখন হচ্ছে কাবাতে হামলা করতে আসছিল আব্রাহা, তখন আব্রাহার সৈন্যরা মক্কা থেকে উট নিয়ে গেছিল, অনেক উট নিয়ে তাদের ইয়ে করে ফেলছিল। তখন আব্দুল মুত্তালিব তখন হচ্ছে একটা চুক্তির মতো হয়েছে, মানে সন্ধি চুক্তি, যে মানে ইয়ে যেটা হয় যুদ্ধের আগে যে আলাপটা হয়, সেই আলাপের মধ্যে আব্দুল মুত্তালিব গেছে। আব্দুল মুত্তালিব যাওয়ার পর আব্দুল মুত্তালিবরে বলছে যে, আব্রাহাকে বলছে আমাদের উট নিয়ে গেছো তো তোমরা, এটা দিয়ে দাও। তখন আব্রাহা বলতেছে যে দেখো, আমি তোমাদের কাবারে হামলা করতে আসছি, তুমি সেটা নিয়ে কিছু আগ্রহ নাই, তোমার হচ্ছে উট নিয়ে আগ্রহ। উটের মালিক আমি এটা দেখবো, কাবার মালিক তো আল্লাহ, আল্লাহ দেখবে, তাই না? তো হচ্ছে আমি দুনিয়াতে বান্দার রিপ্রেজেন্টেটিভ, আমি বান্দার মানুষের কথা বলতে পারি। আমি মানুষের কথা কিভাবে বলবো? তোমার মানুষের মধ্যে শান্তি চাই, শান্তি লাগবে, মানুষের মধ্যে হচ্ছে বিভেদ যাতে না ঘটে এবং কেউ কারোর উপর হামলা না করে, আমি এই কথা বলতে পারি এবং এই কথাই বলবো। মরে গেলে আল্লাহ তার মতো করে দেখবে, সেটা তো আমার কোনো ব্যাপার না। আমি এখানে কোনোভাবেই এটা ঠিক করতে পারি না যে তুমি ঠিক, তুমি ঠিক না, আমি এই জিনিস করতে পারবো না। তো ফলে আমার আলাপ হচ্ছে সোজা যে না আই থিঙ্ক আপনার সাথে বসার সবসময় ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এইটাই, যে ধরেন আপনি নিজে ব্যক্তিগতভাবে যাদের দ্বারা আক্রান্ত হন, আপনি তো তাদের মতের কথাও বলেন, অবশ্যই বলবো, এবং তাদের
এবং সেই জিনিসটাই যে এই যে ধরেন এই কাঠামোগত আলাপটা যে যেই মতই হোক সবার ক্ষেত্রেই যে এটা সমানভাবে প্রযোজ্য, সবার ক্ষেত্রে সবার অধিকারের জন্য, অধিকারের জন্য। সেইটা যদি আমরা আসলে বুঝতে না পারি তাহলে এটা বুঝতে না পারলে সমস্যা। কারণ এই জিনিসটা বুঝতে না পারলেই হবে কি, যে এখন ক্ষমতায় আছে তার ক্ষমতা কিন্তু যাইতে অল্প কতক্ষণ, হ্যাঁ সে যেই হোক, হ্যাঁ তার ক্ষমতা যাইতে জাস্ট একটা চুটকির ব্যাপার। হ্যাঁ ক্ষমতা চলে গেলে তুমি হচ্ছে হ্যাঁ মুসলিম হয়ে যাবে। হ্যাঁ, তখন তোমার উপর যখন আসবে তখন কে ইয়া করবে, এক্স্যাক্টলি, তোমাকে কেউ বুঝবে না। এক্স্যাক্টলি। আমরা আসলে আলাপটা একটু গুটাই আনবো এই জায়গাটাতে এসে, এবং আমরা মনে করি যে ঢাকা পেপারসের থেকে আপনার সাথে আমরা এই আলাপগুলা, এই ধরনের জনঘনিষ্ঠ আলাপগুলা নিয়মিতই আমরা করতে পারবো। আমি আসলে শেষে এসে এই জায়গাটাই বুঝতে চাই যে ধরেন এই আপনি যেই ফেজে যেইভাবে এই কথাগুলো বলেন, এইটা আসলে আমরা তো খুব কম দেখি। এটা আমি আসলে বারবার আপনাকে বলতেছি, নট এর জন্য যে আমি আপনাকে পছন্দ করি, এই জন্য বলতে চাচ্ছি যে ধরেন এই একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার ক্ষেত্রেও এই ধরনের আপনার মতো আরো কয়েকজন আলেম এদের যে উঠে আসা দরকার, সেইটা তো গুরুত্বপূর্ণ, এবং সেটা তো আমরা দেখতে পাই না। বরং আমরা যখন দেখি যে এখানে মুরব্বীদের থেকেও যেই ধরনের মানে এক ধরনের ঘৃণা বা উস্কানির প্রবণতা আমরা দেখতে পাই, যেটা ধরেন আজকে থেকে 10-20 বছর আগেও হয়তো এত প্রকটভাবে ছিল না, আমরা হয়তো একটা দুইটা আশ্রয়ের জায়গা পাইতাম। এটা বড় কারণ আসলে ইকোনমিক। ওকে, বড় কারণ ইকোনমিক। সেটা হইতেছে ধরেন আমি ধর্মের কথা বলতে পারতেছি এবং সেটার জন্য আমার কোনো পয়সা লাগতেছে না। আমি ধর্মের কথা বলতে পারতেছি কারণ আমি হচ্ছে মানুষ কেন ধর্ম পালন করে আমি সেটা জানি, মানুষ কোথায় আশ্রয়টা পায় সেটা আমি জানি, এবং সেই জন্য আমি চাই যে হচ্ছে তার আশ্রয়টা টিকে থাকুক। কিন্তু যে হচ্ছে এই যে ধর্মের মধ্যকার যেসব আলেম ওলামারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে থাকেন। এখন ব্যাপার যেটা হয়েছে, তারা সেই চিন্তার মধ্যে থাকেন এবং সেই চিন্তা বিলায়ে তাদের পকেট হয়, তাদের ধরেন তাদের দিন গুজরান হয়, জীবিকা নির্বাহ হয়। ফলে এখন যদি এমন হয় যে তার আলাপটা কোনোভাবে দমে যায়, তার আলাপটা কোনোভাবে হচ্ছে ক্ষমতা থেকে সরে যায়, তখন তার জীবিকা কমে যাবে, তার আলাপ কমে যাবে। সমস্যার জায়গা হইতেছে এইটা। তো ফলে যদি এমন কিছু মাওলানা সাহেব বা এমন কিছু যারা ধর্ম নিয়ে ভাবেন, চিন্তা করেন, এমন কিছু মানুষ পাওয়া যেত যারা হচ্ছে যাদের জীবিকা আসলে ধর্মের সাথে সংযুক্ত না, ধর্মের সাথে মানে ডিপেন্ডেন্ট না, আমি মনে করি তাহলে হচ্ছে কিছু এমন আলাপ পাওয়া যেত আরো বেশি করে। কিন্তু এটা হচ্ছে একটা বড় সমস্যা আসলে। যাকেই আপনি দেখবেন সেই হচ্ছে কোনো না কোনো চিন্তাকে হচ্ছে পেট্রোনাইজ করেন, এবং সেটা থেকে তার ইনকামটা আসে। আমার ইনকামটা তো আর এখান থেকে আসে না, ওই জন্যই হলে চিন্তা করতে পারে এবং হচ্ছে আলাপ কথাগুলো বলতে পারবে আর কি। যাই হোক, হুযায়ফা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা এই আলাপগুলোতে আপনাকে পাবো। অবশ্যই। দর্শক, আমরা যে আলাপটা করতেছিলাম, আলাপটা আসলে শেষ হয় নাই, একটা জায়গায় এসে এই আলাপটা আটকায় গেছে আর কি, যে এবং সেটা হচ্ছে যে আমাদেরকে যে এই আলাপগুলো করে যেতে হবে এবং সব ধরনের সব মতের পথের মানুষের জন্য স্পেস তৈরি করতে হবে, এই বোঝাপড়ার জায়গাটা নির্মাণ করার সংগ্রামটা জারি রাখতে হবে। ঢাকা পেপারস থেকে আমরা এই আলাপগুলো নিয়মিত করতে চাই। সামনের দিনে এই ধরনের আলাপগুলো দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।